আমাদের শিক্ষক ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক উনি একটা খুব সুন্দর কথা বলেছে যে আসলে লিগ্যাল রিফরমেশন লাগবে, এবং আমি আসলে মনে হয় যে এটা পাকিস্তান না, এটা আসলে ব্রিটিশ একটা যে লিগেসি সেটা এই ডিস্ট্রিক্ট এখনো বর্তমান, যে ডিস্ট্রিক্ট কমিশনার যেভাবে চলে সেটা ব্রিটিশ। আমি একটা উদাহরণ দিই, আমার জন্ম নিবন্ধন করতে গেলে জন্ম নিবন্ধনে ধরেন আপনার নামটা বাংলায়, এখন যদি এটা ইংলিশে করতে যান তাহলে এটা সংশোধন আকারে ট্রিট করা হবে এবং এটার অনুমতি দিবে ডিসি অফিসের ডিডিএলজি। তো আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা হলো যে আমি যখন নাম চেঞ্জের জন্য দিছি ওই ডিডিএলজি চলে গেছে হজে, তার কাছে পাসওয়ার্ড আছে, সে 1 মাস পরে আসছে, 1 মাস পর্যন্ত আমার ওয়েট করতে হয়েছে। তো লোকাল গভর্নমেন্টের কাছে জন্ম নিবন্ধন থাকাই দরকার, লোকাল গভর্নমেন্টই সিদ্ধান্ত নেবে। এটা ডিডিএলজির কাছে দিলেন কেন? আবার অনেক ক্ষেত্রে ডিডিএলজির কাছে হয় না, আপনার আসতে হবে এই যে রেজিস্টার যে অফিস আছে প্রেস ক্লাবের পিছনে। এই যে ক্ষমতা ধরে রাখা, আরেকটা বলি, বাংলাদেশের একটা আইন আছে থুতু, যত্রতত্র থুতু ফেলা, এখানে একটা থুতু ফেললে কোনো জরিমানা করতে পারবে না, এটা মোবাইল কোড করতে পারবে। এটার ক্ষমতা যদিও মেট্রোপলিটন আইন 1976-এ আছে, ওই ডিসি ছাড়া থুতু বা ধূমপানের জরিমানা ধরেন করতে পারবে না। এখন এই ক্ষমতা মোবাইল কোর্টের মাধ্যমেই প্রয়োগ করা যাবে, আরেকটা নয়তো হলো পুলিশ আপনাকে ধরবে, ধরে প্রসিকিউশন করবে এবং তাকে আপনাকে থানায় জেলে কোর্টে প্রডিউস করবে, তারপর হয়তো জরিমানা হবে, এটা আমরা সবাই জানি। এই যে ডিসি, এবং আরেকটা জিনিস হচ্ছে ডিসি হলো 120টা কমিটির প্রধান। কোন ডিস্ট্রিক্ট পর্যায়ে যদি কোনো কমিটি করা হয় এই ডিসিকে সভাপতি করতে হবে, এবং ডিসি একদিনে অনেকগুলো মিটিং করে, তার কোনো মিটিংয়ে 3 মিনিট সময় দেয়, সেই 3 মিনিটের জন্য রাষ্ট্রের বরাদ্দ আছে, অনারিয়াম আছে, রিফ্রেশমেন্টের ব্যবস্থা আছে, 3 মিনিটে কোনো সিদ্ধান্ত হয় না, ব্যানারটা পিছন দিক দিয়ে ছাড়াই এটা করে। এখন আপনি কেন এটা মৎস্যের কাছে মৎস্যের দায়িত্ব দিবেন না, পর্যটনের দায়িত্ব আরেকজনের কাছে দিবেন না, লোকাল গভর্নমেন্টের কাছে আরেকজনে যাবে না? এই যে পাওয়ারটা আপনি একজনের কাছে দিয়েছেন, এইটা আপনি এই রিফরমেশন বা লিগ্যাল রিফরমেশন ছাড়া হবে না। ডিস্ট্রিক্ট কমিশনার ব্রিটিশ আমলে ব্রিটিশরা চাইতো যে তার প্রতিনিধি থাকবো, তার মাধ্যমে সে শোষণ করবে। এখন দেশ হয়েছে, আপনি বললেন যে 32টা ক্যাডার হয়েছে, সেই ক্যাডার প্রত্যেকেই এডুকেটেড, প্রত্যেকেই দায়িত্ববান। আপনি এটা এখন চালের হোক, মৎস্যের হোক, কৃষির হোক আর লবণের হোক, ডিসি ওখানে প্রধান থাকবে, ডিসি যেদিন সময় দেবে সেদিনই হবে। সাফারিং এখান থেকে শুরু হয় যে আপনি ওইখানে ওয়ান ম্যানের কাছে আপনার সিস্টেমটা নিয়ে যাচ্ছেন। আরেকটা আছে এই আইনের মধ্যে, আরেকটা জিনিস দেখেন, আমি আরেকটা বলি যে বাংলাদেশে একটা আইন আছে মাঠ পার্ক জলাধারের, আমি প্র্যাকটিক্যাল বলতেছি, তো আমি এগুলা, তো মাঠ পার্ক গুলশান একটা মাঠ দখল হয়ে যাচ্ছে, ঢাকার ওইখানে অনেকেই আছে মাঠটা নিয়ে আন্দোলন করে আমাদের কলিগরা, তো আমি ওইটা নিয়ে টেস্ট চালাচ্ছি, ওইটা নিয়ে প্রধানমন্ত্রী থেকে শুরু করে এখন প্রধান উপদেষ্টা সবাই চিঠি দিছি। আইনের মধ্যে আপনারা জানেন একটা ক্লজ থাকে, কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তার লিখিত অভিযোগ ব্যতিরে কোনো আদালত এই বিচারার্থে গ্রহণ করবে না। বাংলাদেশে কোনো মামলা হয় না, এটা অনেক আইনে আছে, পরিবেশ আইনে আছে, আপনার মাঠ পাকের আইনে আছে। এখন ওই যে ডিসি অফিসের যে কর্মকর্তা বা সংশ্লিষ্ট যে কর্মকর্তা, সে তো জীবনে কোনোদিন মামলা করবে না বা সিভিল কোর্টগুলোতে মামলা করবে না। এই যে, তো আপনিও যেতে পারতেছেন না, হয় আপনার রিচার্জই করতে হবে, আদারওয়াইজ আপনার কি করতে হবে, ওই ডিসির পিছনে পিছনে করেন। এই সাধারণ একটা পরিবেশের মামলা করতে যাবেন, ডিস্ট্রিক্ট অফিস করবে না বা আমাদের পরিবেশ দপ্তর করবে না। এই যে মানুষের সাফারিংগুলো এখানে আইনের ব্যবস্থা বলতে রেখে দেওয়া হয়েছে যে আপনি ওই ডিসির কাছে যেতে হবে। মুর্তজা ভাই এখানে আছে, ছাপাখানা একটা এক আছে, এখন যে মুর্তজা ভাইয়ের মতো লোক সংবাদপত্রে এত বিখ্যাত মানুষ, সেও যদি একটা পত্রিকা খুলতে যায় তার অবস্থাটা কি হবে? তার তদন্ত হবে, ডিস্ট্রিক্ট অফিসারের কাছে গিয়ে সেটা তারও কিন্তু একটা ছাড়পত্র আনতে হবে যে তাকে দেওয়া যায়। এই যে ধরেন আপনি একটা কোটি কোটি টাকা দেশের থেকে পাচার হয়ে গেছে, তার কাছে ছাড় আনতে হয় না। একটা পত্রিকা করতে যাবেন, একটা ডেভেলপমেন্ট ওয়ার্কের অর্গানাইজেশন করতে, আপনি দেখছেন যে একটা এনজিও করতে গেলে 80 লাখ টাকার রেট উঠছে, কারণ কি? নানা জায়গাতে। এখন ডিসি আপনার বিরুদ্ধে কি রিপোর্ট দিল, ডিসি আপনার পছন্দ করে না, তাইলে ডিসি একটা রিপোর্ট দিয়ে দিল, এই রিপোর্ট কিন্তু আর গোপনীয় রিপোর্ট, এই রিপোর্ট আপনি দেখতে পারবেন না, আপনার ছাপা, আপনার আর পত্রিকার ছাড়পত্র আপনার পাইলেন না, ডিক্লারেশন আর পাবেন না। এটাও কিন্তু ব্রিটিশের একটা আইন, ছাপাখানা অ্যাক্ট, যেটা আমরা রেখে দিয়েছি। আমরা গণমাধ্যম উন্নয়ন কর্মীরা এখানে কথা বলছি, নিজেদের সাফারিং যারা আছে গণমাধ্যম বা যারা আছে, এই সাফারিংগুলো রেখে দিচ্ছে সিস্টেমের মধ্যে। আমি মনে করি যে ডিস্ট্রিক্ট কমিশনার 120 কমিটির উনি সমন্বয়ক থাকতে পারে সেন্ট্রাল গভর্নমেন্টের প্রতিনিধি হিসেবে, কিন্তু 120 কমিটির প্রধান তার থাকা উচিত না। আমি মনে করি যে আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার দেওয়া দরকার লোকাল গভর্নমেন্টের কাছে। লোকাল গভর্নমেন্ট, আপনি যেই লোকাল গভর্নমেন্ট আছে সেই লোকাল গভর্নমেন্টের দেখবেন ময়লা আবর্জনা হচ্ছে, ওই লোকাল গভর্নমেন্ট জরিমানা করতে পারে না। কারণ কি? লোকাল গভর্নমেন্টে যদি
একজন ম্যাজিস্ট্রেটি পাওয়ারের কর্মকর্তা নিতে হয় সিও বা তাইলে তাকে ওই লোকাল গভর্নমেন্ট থেকে বেতন দিতে হবে, যেহেতু লোকাল গভর্নমেন্টের তো ইনকাম নাই তারা নিতে চায় না। তাহলে যদি ওই কর্মকর্তা না নেয়, তার এলাকায় যদি একটা ময়লা আবর্জনা বা নর্মাল কারণে তার জরিমানা করতে হয়, তাকে ডিসির কাছে শরণাপন্ন হতে হয় মোবাইল কোর্টের। আদারওয়াইজ সে তো ওই রেগুলার কোর্টে গেলে অনেকে, কেন তাকে আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ ফাইন লোকাল গভর্নমেন্টের ফাইন করার ক্ষমতা দিবেন না একজন মেয়রকে বা একজন জনপ্রতিনিধিকে? অ্যাডমিনিস্ট্রেটিভ ফাইন করবে, তারপর হবে। এই প্রসিডিউরগুলো কিন্তু নেপালের মতো দেশ বা আশেপাশের দেশগুলোতে প্রচুর আছে। এই যে ক্ষমতার বিকেন্দ্রীকরণ না করে ডিসির কাছে দিয়ে দিচ্ছেন, এর জন্য ডিসি নিয়ে মারামারি হয়। আর কয়দিন পরে ডিসি নিয়ে অবরোধ হয়ে যায় কিনা এটা হলো বিষয়, যে ডিসির পাওয়ার এরকম বাড়ানো হয়েছে যে ডিসি টিউনুর পদোন্নতি নিয়ে দেখা যাবে সচিবালয় ব্লকড, যে সচিবালয় আর ঢোকা যাচ্ছে না বাসকর্ম। তো আমার কাছে মনে হচ্ছে এই ব্রিটিশ কলোনিয়ার মানসিকতা বা এই চেঞ্জ করতে হবে। যে ক্যাডারগুলো আছে প্রতিটা ক্যাডারকেই মূল্যায়ন করতে হবে। ডিসি সাহেবের কোনো প্রতিনিধি কিন্তু সিভিল সার্জন ডাকলে যাবে না, বা মৎস্য কর্মকর্তা মিটিংয়ে যায় না, এটা কিন্তু কমন। অন্য ক্যাডারগুলো যারা আছে তাদের যায় না। আরেকটা জনগণের সাফারিং আমার কাছে মনে হয়, ইনফরমেশন একটা খুব বড় বিষয়। আপনি একটা সরকারি অফিসে গেলে আপনাকে কে ইনফরমেশন দেবে? সবচেয়ে অথর্ব, সবচেয়ে বিরক্তকর, সবচেয়ে বদমেজাজি লোকটারে হয়তো বসায় রাখবে ইনফরমেশন ডেস্কে। এটা একটা খুব অপ্রয়োজনীয় ডেস্ক, এবং সরি টু সে মানে এটা, এবং সেই লোকটা আপনার দিকে এমনভাবে কথা বলবে যে আপনার দ্বিতীয়বার ভয় করবে যে মানিজ্যতার ভয়ে আমি তাকে দ্বিতীয় প্রশ্ন করব কিনা। আচ্ছা, আর নয়তো আপনার কার কাছে? পিওনের কাছে গিয়ে বলতে হবে, অথবা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার এও পিওর কাছে যায় বলতে হবে। এও পিও খুবই বিজি, যারা জীবনে কোনোদিন ট্রেনিং পায় না, তার কোনো বিহেভিয়ারাল সেন্স নাই, পাবলিক ডেনিক্স নাই। এটা বড় কর্মকর্তার অফিসের রুম বন্ধ থাকবে। আমি যে গল্পটা এই কথাটা বললাম আপনারা, এটা আমি জনপ্রশাসন সংস্কার নিয়ে একটা রিপোর্ট হয়েছে 1997-এর আগে। সেই রিপোর্টে আপনি বলা আছে যে তথ্য পাওয়া জনগণের অধিকার, কর্মকর্তাদের নাম পদবি থাকবে, তার দায়িত্ব থাকবে প্রতি কর্মকর্তা। আপনি একটা অফিসে গিয়ে কোন পদবীর কর্মকর্তা কি করে সেটা খুঁজতেই তো আপনার তথ্য তো পরে খুঁজবেন, কোন কর্মকর্তা কি করে সেটাই তো আপনার একদিনের রিসার্চের ব্যাপার হয়ে যাবে। এবং আপনাকে এই টেবিল থেকে ওই টেবিলে পাঠাবে, এই টেবিল থেকে ওইটাতে বলা আছে, সচিবালয় বিধিমালাতে বলা আছে তথ্য পাওয়া এবং তথ্য চিঠি পাঠানোর পরে চিঠি প্রাপ্তি হচ্ছে নাগরিকের অধিকার। 97 সালে লেখা একটা ফরম্যাটও দেওয়া আছে। আমি এই পর্যন্ত অনেক চিঠি লিখছি, যে কোনো কিছু হলে আমি প্রথম একটা চিঠি লিখি। এখন একটা যেটা আছে grs.gov.pt, সেখানেও চিঠি দিছি। আজকে পর্যন্ত কোনো কর্মকর্তা আমাকে উত্তর দেয় নাই। সিটি কর্পোরেশনে কয়েকদিন আগে আমাদের কলেক্টরে দিয়ে আরটিআই করছি, আজকে পর্যন্ত উত্তর পাওয়া যায় না। আরটিআই অ্যাক্ট। দ্বিতীয় আছে কমিশন, মানুষের ভোগানোর জন্য আপনি কমিশন কতগুলো করেছেন। এই কমিশনগুলো হচ্ছে রিহেবিলিটেশন কমিশন। সরকারি কর্মকর্তা রিটায়ার্ড করা হইলে তাকে একটা পোস্টিং দিয়ে কোনো মতে রিহেবিলিটেশন করার জন্য, যারা সারা জীবন ওই ধরেন তার বসের বাইরে কথা বলতে পারে নাই বা ইয়ে করতে পারে না, এরকম কর্মকর্তাই ওখানে পায়। ভালো অনেক কর্মকর্তা আছে, তাদের পোস্টিং দেওয়া হবে না। এই কর্মকর্তারা ওখান থেকে কোনো হুঙ্কার দিতে পারবে না ওই কমিশনগুলোতে। সুতরাং তথ্য কমিশন বা অন্যান্য কমিশনগুলোতে আপনি কোনো পাবেন না। নদী কমিশনের মানে বিষয়, আবার কমিশনগুলো আইনেও করে দিয়েছে এরকম সুপারিশ। তো জনগণের জন্য অনেকগুলো ব্যবস্থা অনেক সময় হয়েছে, কিন্তু আইনে আমার কাছে মনে হয় প্রচুর পরিমাণে এরকম গলদ আছে এবং এইরকম ক্ষমতায়ন নাই। আরেকটা আমার কাছে মনে হয় যে একটা কথা দিয়ে শেষ করছি, যে আমাদের একটা আইন নিয়ে কাজ করি, তো সেই আইনটা একবার আটকায় গেল, 2 বছর আটকানো। ওই সচিবের পরে দেখা গেল ওই সচিবের মেয়ে ওখানে কাজ করতো ওই কোম্পানির পক্ষে, তাহলে এই সচিব 2 বছর, এই সচিবের মধ্যে আপনি কেউ প্রশ্ন করতে পারবেন না যে ভাই তুমি 2 বছর আটকে রাখছো কেন। উনি যেটা বললো যে স্থায়ী কমিশন যারা আছে, সংসদীয় স্থায়ী কমিশন, তার কাছে এই প্রক্রিয়াই তো নাই যে জবাবদিহিতা করবে স্থায়ী কমিশনের কাছে বা তার কাছে কে বলবে। একটা ন্যূনতম যে ছোট পর্যায়ের কর্মকর্তা আছে তারই জবাবদিহিতা নাই, তার বিরুদ্ধে আপনি কার কাছে গিয়ে বলবেন? শি ইজ অল ইন দ্য অল। এবং অনেক ক্ষেত্রে পিওনের ক্ষমতাও আমার কাছে মনে হয় যে অনেক অফিসে অনেক বেশি। তবে পিওনরা দিয়ে যেটা হবে, বড় অফিসাররা দিয়েও তা অনেক সময় হয় না। সিন্ডিকেটটা এরকমভাবে করা হয়েছে। তো 2 বছর পরে দেখা গেল যে ওই কর্মকর্তা 2 বছর ধরে আটকে রাখছে। একটা মন্ত্রণালয়ের রুলস যেটা হইতে 3 দিনের দরকার, সর্বোচ্চ 7 দিন, 10 দিন, 15 দিন, সেটা 2 বছর 22 মাস আটকে রাখছে। এবং পত্রিকার নিউজ হচ্ছে ওনার মেয়ে ওই কোম্পানির পক্ষে কাজ করে, ওই কোম্পানির লবিংয়ে উনি এটা আটকে রাখছে। নো ওয়ান আস্কিং, রিপোর্ট প্রকটা হয়েছে। তো আমার কাছে মনে হয় যে এই সমস্যাগুলোর আসলে সমাধানের জন্য আইনি কাঠামো দরকার। আমাদের আইনে প্রচুর গলত। কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাকে প্রশ্ন করার ক্ষমতা দিতে হবে যে তুমি কি করছো, কেন করেছো, এটাই আসলে নাই। ধন্যবাদ।